চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ জন্মভূমি মাশহাদে সম্পন্ন হবে তার দাফন। এর আগে ইরান ও ইরাকে শেষ বিদায় জানাতে ঢল নামে লাখো মানুষের। তবে সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে তার কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিনটি। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শেষ বিদায় জানানো হয় প্রিয় নেতাকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে ইরাকের নাজাফ, শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। তবে শোকের মাঝেও সবার নজর কাড়ে খামেনির কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিন। নিহত পরিবারের সদস্যদের পাশে শিশুটির কফিন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আমার প্রিয় নেতাকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। 14 মাসের শিশুর কফিনটিও আমাকে দেখতে হবে, তা আমি ভাবতেও পারিনি। শোকের পাশাপাশি তেহরানের রাজপথে দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিশোধের স্লোগানে মুখরিত জনতার মাঝে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে আবেগাপ্লুত হন শীর্ষ কর্মকর্তারাও। তেহরান থেকে কম, এরপর প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে আজ জন্ম শহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। 125 দিন পর রাষ্ট্রীয় শেষকৃত্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার প্রায় 4 মাস পর শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য। এতদিন তার মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং দাফনে কেন বিলম্ব হলো, এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ ও নিরাপত্তাজনিত কারণে তার শেষকৃত্য কয়েক মাস পিছিয়ে যায়। অবশেষে জুলাইয়ের শুরুতে তেহরানের গ্র্যান্ড মুসল্লাহে জনসাধারণের জন্য তার কফিন প্রদর্শন করা হয়। এদিকে প্রশ্ন উঠেছে, এতদিন খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল? তবে এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিকভাবে প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি। শিয়া ইসলামী রীতিতে রাসায়নিক ব্যবহার করে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ। তাই বিশেষজ্ঞদের ধারণা, খামেনির মরদেহ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেডিকেল কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল। ইসলামের সাধারণত নিয়ম হলো মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা। তবে শিয়া ইসলামী আইন অনুযায়ী যুদ্ধ, নিরাপত্তা সংকট কিংবা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে বলে মত ধর্মীয় বিশেষজ্ঞদের। 125 দিন পর খামেনির কফিন জনসমক্ষে আনা হয়। তেহরান, কোম ও ইরাকে রাষ্ট্রীয় শোক শেষে মাশহাদে দাফনের পরিকল্পনা করা হয়। ইরান এটিকে ধর্মীয় আচার ছাড়াও রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশ পরিচালনা করেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ সংকট এবং আঞ্চলিক উত্তেজনার মাঝেও ধরে রেখেছিলেন ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ। ধর্মীয় নেতৃত্ব, সামরিক প্রভাব এবং প্রতিরোধ বলয়ের মাধ্যমে ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তিনি গড়ে তুলেছেন শক্তিশালী প্রভাব। 1979 সালে পবিত্র মাশহাদ শহরে জন্ম আলী খামেনির। তরুণ বয়সেই রাজনীতিতে যুক্ত হন তিনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1979 সালে ইসলামী বিপ্লবের সাফল্যে বদলে যায় ইরানের ইতিহাস। খোমেনির ঘনিষ্ঠ সহচর হিসেবে উঠে আসেন আলী খামেনি। 1981 সালে বোমা হামলায় স্থায়ীভাবে ডান হাতের কার্যক্ষমতা হারালেও থেমে যাননি। একই বছর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নেতৃত্ব দেন 8 বছরের রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধে। 1989 সাল, খোমেনির মৃত্যু। নতুন সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কেন তিনি এত শক্তিশালী ছিলেন? কারণ তিনি শুধু রাষ্ট্রপতিই ছিলেন না, তিনি ছিলেন সর্বাধিনায়ক। দুর্ধর্ষ সামরিক বাহিনী আইআরজিসি সরাসরি তার নির্দেশে চলত। খামেনির শক্তির আরেকটি বড় উৎস ছিল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, গাজার হামাস কিংবা ইরাকের সিয়া মিলিশিয়া সবাই তার অ্যাক্সেস অফ রেসিডেন্সের অংশ। সাম্রাজ্যবাদ বিরোধিতাই খামেনির রাজনীতির মূল ভিত্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা ও পরমাণু কর্মসূচি ঘিরে চাপের মধ্যেও তিনি অবস্থান থেকে সরে আসেননি, আর বুনিয়াদি স্টেটের মাধ্যমে গড়ে তুলেছিলেন শক্তিশালী অর্থনৈতিক প্রভাব।
সমালোচনা যেমন আছে, তেমনি রয়েছে অগণিত অনুগত সমর্থকও। অভ্যন্তরীণ বিক্ষোভ ও অর্থনৈতিক সংকট বারবার এলেও কঠোর হাতে পরিস্থিতি সামাল দিয়েছিলেন খামেনি। ধর্ম, কূটনীতি ও জাতীয়তাবাদের সমন্বয়ে তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। গাজী আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম প্রভাবশালী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। মাসাদে তিনি শায়িত হবেন। দেখেছি যে লাখ লাখ মানুষ কিন্তু ইতোমধ্যে ঢল নেমেছে তাকে বিদায় দিতে। তাকে দাফনের প্রস্তুতি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে যারা বিশ্ব থেকে যুক্ত হয়েছেন সবাইকে। হ্যাঁ, আজকের দিনটি একটি মহা শোকের দিন। আজ শেষ বিদায় নেবেন ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি। দীর্ঘ সেই 28 ফেব্রুয়ারিতে শহীদ হয়েছেন, আজ 9 জুলাই। এই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইরানি জনগণকে, ইরানের শোকার্ত জনগণকে এই দিনটির জন্য। মরদেহ ফিরে ভোর থেকে বলবো কেন, মধ্যরাত থেকেই প্রস্তুতি চলছে। বিভিন্ন প্রদেশ থেকে লাখে লাখে মানুষ, অর্থাৎ জনস্রোত যেটাকে বলা যায়, জনসমুদ্র, সেটা সৃষ্টি হয়েছে। ভোরবেলা বিষাদ মাসাদ কম্পাউন্ড, ইমাম রেজা আলাইহিস সালামের যে মাজারের যে কম্পাউন্ড, সেটা অনেক বড়, এবং ইমাম রেজা সড়ক যেটা মহাসড়ক, আশপাশের সমস্ত রাস্তা শুধু লোকে লোকারণ্য। সেখানে জামাতে ফজরের নামাজ পড়েছেন এবং তারপর থেকে শোক মিছিল, শোক পথসভা এবং দোয়া, তাসবিহ, তাহলিল এগুলো করছেন সবাই। এবং এখনো চলছে একইভাবে। দুপুর 2টোর সময় জানাজা অনুষ্ঠিত হবে, তারপর দাফন বা শেষ বিদায়। সেখানে এক মহা ব্যথা অরণ্য সৃষ্টি হয়েছে। শোকাহত মানুষের যে ক্রন্দন এবং দ্রোহের যে ভাষা, তাদের যে অভিব্যক্তি, সেটা অবিস্মরণীয়। তারা শুধুমাত্র বলতে চাইছে যে কথাটা, সেটা প্রতিশোধ নিতে চাইছে, এবং ইমামকে তারা কখনো ভুলবে না, তার দর্শন থেকে ভুলবে না, তার আদর্শ থেকে ভুলবে না, সে কথাই তারা স্মরণ করছে এবং রিভেঞ্জ নেয়ার কথা বলছে, বারবার বলছে। এবং রাহাবার তাদের সাথে আছে, রাহাবার মরেনি, এরকম স্লোগান দিচ্ছে তারা ইরানকে নিয়ে। ফলে আজকের মাসাদের যে প্রস্তুতি দাফন এবং শেষ বিদায়ের, সেটা এখন কানায় কানায় পূর্ণ হয়েছে, সব রকম ভাবে প্রস্তুত। এবং সেখানে প্রচন্ড গরম, গরমের মধ্যেও পানি ছিটিয়ে দেয়া হচ্ছে শোকার্ত মানুষকে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য। মাসাদের এই পরিস্থিতি আছে বর্তমানে। 2টোর সময়, এখন থেকে আর 4 ঘন্টা পরে দাফন সম্পন্ন হবে, জানাজা সম্পন্ন হবে প্রথমে, তারপরে দাফন। জি গাজী আব্দুর রশিদ, আরেকটু জানতে চাই যে 125 দিন পরে তার শেষকৃত্য হচ্ছে এবং শেষকৃত্যের প্রস্তুতির মধ্যেও কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। তো বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন, জানতে চাই। জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, প্রথমে আমি এই বিষয়টিতে আসবো। যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়েছে, অজুহাত দিয়েছে যে হরমুজ পণ্ডিতে তেলবাহী জাহাজ ইরান আটকে দিয়েছে বা হামলা চালিয়েছে। বিষয়টি আসলে এরকম নয় আমার দৃষ্টিতে। বিষয়টি যুক্তরাষ্ট্র অনেকভাবে চেষ্টা করেছিল এই যুদ্ধ থেকে কিভাবে কৌশলে সম্মানের সাথে ফিরে যেতে পারে, কিন্তু সেই কৌশলটা তারা সম্মানের সাথে ফিরে যাওয়ার পর তারা খুঁজে পায়নি ডোনাল্ড ট্রাম্প। এখন দেখুন একটা ব্যাপার, তারা বলেছিল ইরানে একটা ব্যাপক ধস নেমেছে, এখানে সংহতি নেই, মানুষের মধ্যে অনৈক্য আছে, কেউ তারা এই ইসলামী স্টেটকে চায় না। কিন্তু এই মোসাল্লা থেকে শুরু করে তেহরান, কোম এবং নাজাফ, তারপরে কারবালা এবং আজ মাসাদ, এখানে যে জন উপস্থিতি, সেটি প্রমাণ করেছে যে তারা এই স্টেটের প্রতি, ইরান রাষ্ট্রের প্রতি তারা সমর্থন জানায়, তাদের সহমর্মিতা আছে, সংহতি আছে। এই যে জায়গা, এটা ট্রাম্পের কাছে বা তাদের গোয়েন্দা তথ্যের কাছে পুরোপুরি ভুল একটা তথ্য। তারা ব্যর্থ হয়েছে, বিস্মিত হয়েছে। এখন কিভাবে এটা জায়গা থেকে তারা বের হবে, সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দৃষ্টি থেকে এখন যে মহা জনতার সমুদ্র, শোকের সমুদ্র, রাহাবারকে বা সর্বোচ্চ শহীদ নেতাকে তারা বিদায় জানাবে আজ, এই সমুদ্র থেকে দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য আবার নতুন করে তারা
এই হরমুজগান প্রদেশে গত বুধবার ভোর রাতে হামলা চালিয়েছে এবং ইরান কিন্তু তার পাল্টা যোগ্য জবাব দিয়েছে। তারা 80টি হামলা চালিয়েছিল, ইরান 85টি হামলা চালিয়েছে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে। এবং ইরানে একটা ভঙ্গুর জি গাজী আব্দুর সমঝোতা রশিদ, বা আপনাকে অসংখ্য ভঙ্গুর ধন্যবাদ আলোচনা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল নেতা চার্লি কার্ক হত্যা মামলার প্রাথমিক শুনানি শুরু হয়েছে ইউটা অঙ্গরাজ্যের আদালতে। এতে প্রথমবারের মতো সন্দেহভাজন খুনির মুখোমুখি হয়েছেন কার্কের স্ত্রী এরিকা ও তার পরিবার। শুনানিতে সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট সহ সব প্রমাণ উপস্থাপন করছেন প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির পরিচিত মুখ চার্লি কার্ক গেল বছর সেপ্টেম্বরে এক সমাবেশে আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি। স্বামীর এ অকাল মৃত্যুতে ভেঙে পড়েননি স্ত্রী এরিকা কার্ক। 2 সন্তানকে নিয়ে শোক সামলে স্বামীর প্রতিষ্ঠিত সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এর হাল ধরেন তিনি। স্বামীকে হারানোর গভীর শোক বুকে নিয়েও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে ইউটার আদালতে উপস্থিত ছিলেন এরিকা। এ শুনানিতেই প্রথমবারের মতো অভিযুক্ত ঘাতক টাইলার রবিনসনের মুখোমুখি হয় কার্ক পরিবার। সপ্তাহব্যাপী শুনানিতে প্রসিকিউটররা হত্যার পেছনে নানা চাঞ্চল্যকর প্রমাণ তুলে ধরেন। এরই মধ্যে ঘটনাস্থলের কাছাকাছি একটি ছাদ থেকে স্নাইপার প্যাড উদ্ধারের তথ্য জানানো হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার দিন ক্যাম্পাসে রবিনসনের একাধিকবার উপস্থিতির প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। উদ্ধার হওয়া রাইফেলের ট্রিগার এবং বুলেটের খোসায় রবিনসনের ডিএনএ পাওয়ার দাবি করছে স্থানীয় পুলিশ। এছাড়াও প্রেমিকার কাছে লেখা রবিনসনের এক স্বীকারোক্তিমূলক চিরকুটও অন্যতম প্রধান প্রমাণ হিসেবে দাখিল করা হয়। 23 বছর বয়সী অভিযুক্ত রবিনসনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেন প্রসিকিউটররা। তবে আদালতে সে এখনও নিজের দোষ স্বীকার বা অস্বীকার করে কোনো জবানবন্দি দেয়নি। রবিনসনকে চূড়ান্ত বিচারের মুখোমুখি করার বিষয়টি এই প্রাথমিক শুনানি শেষেই নির্ধারণ করা হবে। ইরতেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে সামরিক হামলা চালানোর পর বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে 1% বেড়ে পৌঁছে গেছে $78.8। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 78 সেন্ট বা 1% বেড়ে দাঁড়ায় $78.8। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম 74 সেন্ট বা 1.1% বেড়ে ব্যারেল প্রতি $74.26 পৌঁছায়। এর আগে বুধবার বাজার বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নতুন করে হামলা শুরু করলে ব্রেন্ট ও WTI ধরনের অপরিশোধিত তেলের দাম $1-এরও বেশি বেড়ে যায়। এর আগে দিনের লেনদেন শেষে উভয় সূচকই 2 সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারেও। দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, ট্রেজারি ফিউচার্স এর সূচকেও। কঙ্গো ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা 1759 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে 24 ঘন্টায় নতুন করে 51 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছে আরও 20 জন। টশোপো প্রদেশের রাজধানী কিসাঙ্গানিতে আরও 2 জনের শরীরে ইবোলার উপসর্গ পাওয়া গেছে। এদের একজনের সংক্রমণের উৎস ইতুরি প্রদেশের নিয়া গ্রাম, যেখানে প্রথম ইবোলা শনাক্ত হয়েছিল। এদিকে ইতুরি প্রদেশে স্বাস্থ্যকর্মীরা বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, গত 15ই মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে তারা নিয়মিত বেতন ও অতিরিক্ত ভাতা পাননি। পাশাপাশি তারা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া কাজ করছেন।